জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে কি ঘটছে এই মুহূর্তে সবকিছু নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা রহমান শাম্মী। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সংগ্রহের উদ্বোধন কর্মসূচিতে বক্তব্য রাখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। একটা বিরল ঘটনা, আমি সেদিনই বলেছিলাম এটা একটা ঐতিহাসিক ঘটনা। তারেক সাহেব সেই আহ্বানের সাড়া দিয়ে তারা গত 13 তারিখে যে সভা করেছেন এবং সেই সভার মধ্য দিয়ে দেখেন তার বিচক্ষণতা কতটা বৃদ্ধি পেয়েছে। যে আমরা বলেছিলাম ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে, তাই না? আর ইউনূস সাহেব বলেছিলেন তিনি এপ্রিলে ইলেকশন দেবেন, তাই না? তিনি আলোচনার মধ্যে গিয়ে ওই ডিসেম্বরে থাকেননি, তিনি কিন্তু ফেব্রুয়ারিতে চলে গেছেন এবং ইউনূস সাহেব পিছিয়ে তিনি ফেব্রুয়ারিতে এসেছেন। একেই বলে রাষ্ট্রনায়কোচিত নেতা। রাষ্ট্রের নায়ক জনগণের শান্তির কথা চিন্তা করে, কোন বিভাজনে না গিয়ে, কোন সংঘর্ষে না গিয়ে এই দুই নেতা আমাদের একটা শান্তিপূর্ণভাবে নির্বাচনের সুযোগ করে দিয়েছেন, তাই না ভাই? আমরা কিনা পছন্দ করছি না অপছন্দ করছি? জোরে বলেন, পছন্দ করছেন? তাহলে তারেক রহমান সাহেবকে একটা ধন্যবাদ দেন জোরে হাততালি দিয়ে। সেই সঙ্গে ইউনূস সাহেবকে একটা হাততালি দিয়ে ধন্যবাদ দেন। অনেকের পছন্দ হয় না, অনেকের পছন্দ হয় নাই, তারপর নির্বাচন হলেই তাদের বিপদ। এখন নির্বাচন নাই, সুতরাং তাদের অনেক গুরুত্ব আছে। যে নির্বাচন হয়ে যাবে তখন জনগণের যারা ভালোবাসার দল তারাই তো ক্ষমতায় আসবে, তাই না? তো তখন তাদের গুরুত্ব কতটুকু থাকবে কি থাকবে না তখন জানিতে হবে। যে কারণে ওরা নারাজ হয়েছে এবং নারাজ হয়ে গতকালকে একটা বৈঠকে হাজির হয় না। বন্ধুগণ, আমরা আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার কাছে একটা জিনিসই শিখেছি, সেটা হচ্ছে ব্যক্তির চেয়ে দল বড় আর দলের চেয়ে দেশ বড়। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে ওই একই শিক্ষা দিয়েছেন। এখন আমাদের তরুণ নেতা যিনি আপনাদের স্বপ্ন দেখিয়েছেন, সফল হয়েছেন এই ফ্যাসিস্ট হাসিনাকে সরাতে, তিনি এখন আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন যে সম্পূর্ণ নতুন স্ট্রাকচারে একটা নতুন বাংলাদেশ আমরা তৈরি করব। ঠিক না? এই স্বপ্নটা মাথায় রাখতে হবে। বিএনপির সদস্য সংগ্রহের কর্মসূচিতে বক্তব্য রাখছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি ছিলাম সেখানে। ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার দ্বিতীয় দিনের আলোচনা শুরু হয়েছে। আজকের আলোচ্যসূচিতে আছে সাংবিধানিক পদগুলোতে নিরপেক্ষ নিয়োগ সহ সংবিধানে এনসিসি নামে আলাদা কাউন্সিল গঠনের প্রস্তাব। এছাড়া বৈঠকে আলোচনা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি ও জেলা সমন্বয় কাউন্সিল গঠনের ইস্যুতে। এদিকে গতকাল অংশ না নিলেও ফরেন সার্ভিস একাডেমিতে আজকের বৈঠকে অংশ নিয়েছে জামায়াত। যোগ দিয়েছে বিএনপি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। সভার সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, কমিশন আশা করেন দলগুলো আজকের বৈঠক থেকে সিদ্ধান্তে পৌঁছবে। সবচেয়ে খুশি হব যদি আমরা এই বিষয়ে একটা সিদ্ধান্ত আসতে পারি আজকে, যেগুলো আমাদেরকে কাজের ক্ষেত্রে অনেক বেশি সাহায্য করবে। কিন্তু যেটা গতকাল আমরা বলেছি আলোচনার সময় আগেও আপনারা বলেছেন যে তারা ওটা হচ্ছে জরুরি দরকার, সেটা হচ্ছে সমস্ত বিষয়ে যেন আমরা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যেটাকে আমরা বলি যে সকলের আলোচনার মধ্য দিয়ে যেন আমরা একটা জায়গায় আসতে পারি। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক নিয়ে আলোচনাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আজহার লিমন। লিমন, জানাবেন যে এখন পর্যন্ত কতগুলো বিষয়ে ঐকমত্য পৌঁছেছে দলগুলো, কি জানালেন ডক্টর আলী রিয়াজ? স্বামী, এই প্রশ্নের উত্তরে বলা যায় যে গতকাল যে ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার প্রথম দিনের যে বৈঠকটি হয়েছিল সেই সভা থেকে এখন পর্যন্ত আমরা যেটা বলতে পারি যে ৭০ অনুচ্ছেদ, যে অনুচ্ছেদটিতে
সংবিধানের যে অনুচ্ছেদটিতে সংসদ সদস্যদের মতামত প্রকাশের ক্ষেত্রে বেঁধে দেওয়া আছে, বলা হয়েছে যে সংসদ সদস্যরা তাদের দলের বাইরে কোনো মতামত দিতে পারবে না। তো এই অনুচ্ছেদটি যেহেতু অগণতান্ত্রিক হিসেবে চিহ্নিত করা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল, তো সেইখানে একটা ঐকমত্য হয়েছে যে না, সংসদ সদস্যরা সব বিষয়ে মতামত দিতে পারবে, তবে যেহেতু সরকারের স্থিতিশীলতার দরকার আছে, সরকার পরিচালনার ব্যাপার আছে, সেহেতু অর্থ বিল এবং আস্থা ভোট এই দুইটি বিষয় বাদে এই 70 অনুচ্ছেদের অন্যান্য যে কোনো বিষয়ে সংসদ সদস্যরা জনপ্রতিনিধি হিসাবে, আইন প্রণেতা হিসাবে মতামত দিতে পারবে। এই পর্যন্ত হলো গতকাল ছিল। তা আজকে আমরা দেখলাম যে আজকে দ্বিতীয় দিনের বৈঠক। এইখানে বেলা 11টায় বৈঠকটি শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা, ঐকমত্য কমিশনের যারা সদস্য, তারা একটা হৃদ্যতাপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে এটা শুরু হলো আমরা দেখলাম। তারা শুরুতেই একে অপরের সাথে কোলাকুলি করলো, কুশল বিনিময় করলো, এবং যেটি আমরা দেখলাম যে গতকাল কিন্তু দেশের অন্যতম যে রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী, তারা কিন্তু এই প্রধান উপদেষ্টার যে লন্ডন সফর এবং সেখানে বিএনপির শীর্ষ নেতার সঙ্গে বৈঠক এবং তার প্রেক্ষিতে যৌথ বিবৃতিতে যে নির্বাচনের তারিখটি নিয়ে সরকারের যে একটা অবস্থান জানিয়েছে ফেব্রুয়ারিতে, এটার একটা প্রতিবাদ জানিয়েছে। তারা এটাকে বলছিল যে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। তারা ওই গতকালের বৈঠক কিন্তু ছিল না, কিন্তু আজকে কিন্তু তারা আছে। আজকে যেটি হচ্ছে যে এনসিসি গঠন, রাষ্ট্রপতি নির্বাচন এবং জেলা সমন্বয় কমিটি, এই তিনটি বিষয় মূলত, এই তিনটি প্রস্তাবের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হচ্ছে। যেটা মানে আমরা দেখছি যে এনসিসি গঠনের পক্ষে অনেকেই মতামত দিচ্ছে। এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে, জামাতের পক্ষ থেকে এবং এনসিপির পক্ষ থেকে তাদের কাছে এখনও মাইক যায়নি। তবে যেটি আমরা দেখছি যে অধিকাংশ এটার পক্ষে বলছে এই কারণে যে প্রধানমন্ত্রী বা দলীয়ভাবে যখন সাংবিধানিক পদগুলোর প্রধানদের নিয়োগ দেওয়া হয়, তখন দেশে আসলে গণতন্ত্রের বিকাশ বাধাগ্রস্ত হয়। সেইখানে যেহেতু এনসিসি গঠনের উদ্দেশ্য থাকবে সব দলের মতের লোকজনের সমন্বয়ে আলাদা একটা সাংবিধানিক কাউন্সিল, তারা যেহেতু এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর প্রধান নিয়োগ দেবে, এটা ভালো হবে। তবে এখন পর্যন্ত এই বিএনপি বা এই বড় দলগুলোর মতামত পায়নি। যে ঐকমত্য কমিশনের যিনি সহসভাপতি আলী রিয়াজ সূচনা বক্তব্য বলেছেন যে তিনি আশা করছেন যে আজকে হয়তো একটা সিদ্ধান্তে পৌঁছবে এই রাজনৈতিক দলগুলো। আমরা অপেক্ষায় আছি, শেষ হলে হয়তো এখানে তারা আবার এসে কথা বলবে। তো সামনে এই ছিল এই ফরেন সার্ভিস একাডেমি থেকে আমার কাছে থাকা এই সংস্কার বিষয়ক সবশেষ। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়ার প্রতিবাদে আজও নগর ভবনে অবস্থান কর্মসূচি পালন করছেন সমর্থকরা। একই সঙ্গে নিজস্ব উদ্যোগ ও ব্যবস্থাপনায় নাগরিক সেবা চালুর উদ্যোগের অংশ হিসেবে ঢাকা দক্ষিণের কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন ইশরাক হোসেন। সেখানে আছেন সহকর্মী মেহেরিন অ্যানি, চলে যাচ্ছি তার কাছে। অ্যানি, জানাবেন যে ইশরাক হোসেনের বৈঠকে অংশ নেওয়ার বিষয়ে বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে, আর সমর্থকরা কি বলছেন? আগে এখানে ইশরাক হোসেন এসে পৌঁছেছেন এবং নগরভবনে তার 11টায় আসার কথা ছিল, কিন্তু মাত্র আসলে এখন তিনি এই নগরভবনে ঢুকেছেন। আপনি দেখতেই পাচ্ছেন আমার পেছনে কিন্তু যারা আসলে এই যে সমর্থক, ইশরাক সমর্থকরা আছেন, তারা কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি অবস্থান কর্মসূচি পালন করার জন্য ছোট একটি জায়গা করা হয়েছে, যেখানে ইশরাক হোসেন কথা বলবে। এবং আজকে কিন্তু এখানে তার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে প্রতিটি ওয়ার্ডের যে মশক কর্মীরা আছেন, তাদের সাথে কিন্তু আজকে তিনি মতবিনিময় সভা করবেন। এবং আপনি জানেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে কিন্তু ডেঙ্গু এবং করোনা আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু বেড়েছে, এবং সেই জায়গা থেকে কিন্তু আজকে তিনি এই ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় কি সেই নির্দেশনা কিন্তু তিনি এখানে দেবেন। আপনি জানেন যে গেল 2 দিন ধরে উনি শপথ পাঠ না করলেও কিন্তু এখানে যারা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যারা কর্মচারীরা আছেন, তাদের সাথে তিনি মতবিনিময় সভায় কথা বলছেন। এবং এখানে কিছুক্ষণ পরে কিন্তু নেতা আর যে ইশরাক সমর্থকরা আছেন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যারা কর্মচারীরা আছেন, তারা এখানে তার সাথে তিনি মতবিনিময় সভায় কথা বলবেন। এবং যারা এখানে আছেন ইশরাক সমর্থকরা, তারা কিন্তু সকাল থেকেই এই নগর ভবনের সামনে তারা স্লোগানে কিন্তু এই নগর ভবন উত্তাল করে রেখেছেন। এবং তারা দাবি করছেন যে উপদেষ্টা আসিফ যিনি রয়েছেন, তিনি কিন্তু তার পদত্যাগ দাবি করছেন এবং এই শপথ পাঠ না করানোর যে বিলম্ব তারা করছেন, সেটা কিন্তু তারা প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন। এবং তিনি বলছেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে যারা আসলে আছেন, তারা এখানে এখন পর্যন্ত কথা বলেনি। এখন এই কিছুক্ষণ পরে কিন্তু এখানে ইশরাক কথা বলবেন এবং সেখানে আমরা আসলে জানতে পারবো তার পরবর্তী নির্দেশনা।
ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়ার প্রতিবাদে আজও বিক্ষোভ করছে সমর্থকেরা, সে বিষয়ে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী মেহেরিনা রানী। নির্বাচন নিয়ে দেয়া প্রতিশ্রুতি সরকার বাস্তবায়ন করবে বলে আশা করছে বিএনপি। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে অবাধ সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। সকালে নরসিংদী জেলা বিএনপির নবগঠিত কমিটির সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া অনুষ্ঠান শেষে এ মন্তব্য করেন তিনি। বলেন, বিএনপি এখনও অন্তর্বর্তী সরকারকে সমর্থন করছে। গণতন্ত্র পরিপূর্ণ হয়নি উল্লেখ করে নেতাকর্মীদের সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান রুহুল কবির রিজভী। চলমান ডেঙ্গু ও করোনা পরিস্থিতি মোকাবেলায় জাতীয় টাস্ক ফোর্স করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছেন তিনি। দেশের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা দিতে গিয়ে যতটুকু সম্ভব জনভোগান্তি কমাতে এসএসএফকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এসএসএফের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেয়া বক্তব্যের প্রধান উপদেষ্টা আরও বলেন, এসএসএফ অন্যান্য বাহিনীর তুলনায় ছোট, কিন্তু তাদের সংবেদনশীলতা অনেক বেশি। গত বছরের ৫ই আগস্ট এই বাহিনীর কিছু যানবাহন ও সরঞ্জামাদি ক্ষয়ক্ষতি হয়েছিল, যা অল্প সময়ের মধ্যেই কার্যক্রম করা হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা। বলেন, এসএসএফ এর কার্যক্রম আরও গতিশীল করতে প্রক্রিয়া অব্যাহত আছে। এসএসএফ একটি পেশাদার বাহিনী হিসেবে উন্নত প্রশিক্ষণ, উন্নত প্রযুক্তি, উন্নত মনোবলের সন্নিবেশে দিন দিন আরও উন্নতি সাধন করবে, এই আমার আশা। নিরাপত্তার খাতিরে এসএসএফকে বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা আরোপ করতে হয়, যা অনেক সময় জনভোগান্তির সৃষ্টি করে। আমি মনে করি জনবিচ্ছিন্ন না হয়ে বরং জনসংযোগ ও নিরাপত্তার মেলবন্ধনের মাধ্যমেই এসএসএফ তার উপর অর্পিত সকল দায়িত্ব সফলতার সঙ্গে পালন করে যাবে। অপহরণ ও গুমের মামলায় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সাবেক পরিচালক মোহাম্মদ সোহেলকে গ্রেপ্তার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২০১২ সালের দিকে ধানমন্ডির রবীন্দ্র সরোবর থেকে ছাত্র শিবিরের গোলাম মর্তুজা নিহিমকে তুলে নিয়ে যায় র্যাব সদস্যরা। পরে আয়নাঘরে রেখে ৪৭ দিন আটকে রাখা হয় তাকে। সোহেলের নির্দেশে এই মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এদিকে ড্রোনে খুঁজতেন জুলাই আন্দোলনকারীদের। অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক কারাগারে জুলাই আগস্টের গণহত্যার মামলায় অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াককেও ট্রাইব্যুনালে আনা হয়েছে। সরকারি চাকরির নতুন অধ্যাদেশ বাতিলের দাবিতে আজও সচিবালয়ের ভেতরে বিক্ষোভ করেছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। আগের ঘোষণা অনুযায়ী সকাল ১১টার পর কর্মচারীরা সচিবালয়ের বাদামতলায় জমায়েত হন। সেখান থেকে মিছিল নিয়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের স্মারকলিপি প্রদান করেন। এ সময় তারা অধ্যাদেশটি বাতিলের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন আন্দোলনকারীরা। তারা বলেন, ইউনূস সরকারকে বিপদে ফেলতেই সরকারি চাকরির নতুন এই অধ্যাদেশ জারি করা হয়েছে। এ সময় আগামীকালও অবস্থান কর্মসূচির ডাক দেন আন্দোলনকারীরা, যা সেখান থেকে রোববারের কর্মসূচি ঘোষণা করা হবে। বিজ্ঞানের সাথে আমলাদাতা সবার সম্পর্ক থাকতে হবে, তা না হলে গবেষণা এগোবে না বলে মন্তব্য করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, এদেশের শিল্পপতিরা অনেক টাকা আয় করে, কিন্তু গবেষণা বা বিজ্ঞান উন্নয়নে খরচ করেন না। এটা কোনো ভালো প্রবণতা নয়। তিনি বলেন, শিল্পপতিরা খেলাধুলা বা বিনোদন জগতে খরচ করে, কিন্তু জ্ঞান চর্চায় খরচ করাটা যে ভবিষ্যতের উন্নয়ন সেটা বোঝেন না। আসলে কতটুকু আমরা ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যায় আপাতত সায় না থাকলেও ভাবছেন ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলায় অংশ নেয়ার বিষয়ে। ইসরায়েলের দাবি খারিজ করে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না বলে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ট জানালেও সেটি মানতে নারাজ প্রেসিডেন্ট ট্রাম্প। এ অবস্থায় যুদ্ধ শুরু বলে সামাজিক মাধ্যম এক্সে প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। হুঁশিয়ারি করে খামেনি বলেন, ক্ষমা করা হবে না ইহুদিবাদী শাসক গোষ্ঠী ও তাদের মদতদাতাদেরও।
এদিকে বুধবার ভোরেও অত্যাধুনিক হাইপারসনিক ফাত্তা মিসাইল ছুড়েছে ইরান। প্রকাশ করা হয়েছে অনূর্ধ্ব 18 জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্টের সময়সূচি। আসরে পুরুষ ও নারী দুই বিভাগে অংশ নেবে বাংলাদেশ, যদিও আসর থেকে নাম সরিয়ে নিয়েছে ভারত। পুরুষ বিভাগ এ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তানের সঙ্গে রয়েছে স্বাগতিক চীনও। অন্য দুই দল শ্রীলঙ্কা ও হংকং। দুই গ্রুপের শীর্ষ দুই দল খেলবে সেমিফাইনালে। অন্য দলগুলো পঞ্চম থেকে নবম স্থানের জন্য লড়বে। অন্যদিকে এবারই প্রথম জুনিয়র এশিয়া কাপে অংশ নিচ্ছে বাংলাদেশ নারী দলও এ গ্রুপে পড়েছে, যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ জাপান, হংকং ও উজবেকিস্তান। আগামী 3 থেকে 13 জুলাই চীনের দাজহু শহরে অনুষ্ঠিত হবে এই আসর। শেষ করছি এখন চারদিকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।